নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকল। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান দলকে নিয়ে। তো এই যে মোহনবাগান সুপার জায়ান্ট টিমটা, এই টিমটা আইএসএল এর সেকেন্ড হাফে গিয়ে কিভাবে কামব্যাক করতে পারে অ্যান্টোনিও লোপেজ হাবাসের আন্ডারে, হাবাসের স্ট্র্যাটেজি কি হতে পারে, মোহনবাগান টিমে কি জায়গায় চেঞ্জ করতে পারে অ্যান্টোনিও লোপেজ হাবাস, সেই সব ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। সামনে ডার্বি, সেখানে কি স্ট্র্যাটেজি হতে পারে সেই নিয়ে একটু আলোচনা করে নেব। তো ইন্টারেস্টিং ভিডিও হবে মোহনবাগান টিমকে নিয়ে। তো লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তার পাশের বেল আইকনটাকে অন করে দিও, আর এই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে ভুলো না। তো যদি আমরা কথা বলি মোহনবাগানের টিমটাকে নিয়ে, তো এই টিমটা জুয়ান ফেরান্দোর আন্ডারে আইএসএল এর লাস্টের দিকে এসে কিন্তু রীতিমতো ধাক্কা খাচ্ছিল। ভালো টিমগুলোর এগেনস্টে রীতিমতো বাজে ফুটবল খেলে হারছিল। সেখানে লাস্টের দিকে এসে মুম্বাই, কেরালা বা গোয়ার কাছে হেরে মোহনবাগান আইএসএল এর দৌড় থেকে অনেকটাই পিছিয়ে পড়েছিল। এবং দেন যারা নামী ভারতীয় প্লেয়ার তারা দল ছেড়েছিল। সুপার কাপে টু বি অনেস্ট এই টিমটার থেকে বিশাল কিছু আশা ছিল না। তবে সুপার কাপের কিছু ব্রাইট স্পটের কথা বলে তার মধ্যে একটা অবশ্যই রাজভাস্কর হবে, আর একটা হবে কিন্তু অভিষেক সূর্যবংশী। এই দুটো প্লেয়ার কিন্তু রীতিমতো ইমপ্রেস করেছে। তবে সুপার কাপে মোহনবাগানের জার্নি গ্রুপ স্টেজের উপরে যায়নি। ইস্ট বেঙ্গলের কাছে হেরে মোহনবাগানকে বিদায় নিতে হয়েছিল কলকাতা ডার্বিতে। তো সেখানে আবার কলকাতা ডার্বি দিয়েই আইএসএল শুরু। তো অবশ্যই ফ্যানেদের মধ্যে একটা তো ইচ্ছা থাকবেই যেন সুপার কাপের বদলাটা হয়, এবং সেখানেই কিন্তু অ্যান্টোনিও লোপেজ হাবাস এই নামটাই হয়তো আইএসএল এর সেকেন্ড হাফে মোহনবাগানের জন্য সব থেকে চর্চিত নাম হতে চলেছে। অ্যান্টোনিও লোপেজ হাবাস কিভাবে এই মোহনবাগান টিমটাকে খেলায় সেটাই কিন্তু দেখায়। কারণ টিমটা হয়তো তৈরি হয়েছিল জুয়ান ফেরান্দোর স্ট্র্যাটেজি মাথায় রেখে, কিন্তু সেই টিমটারই দায়িত্ব এবার হাবাস নিচ্ছে। হাবাস কিন্তু টিমে বিশাল কোনো পরিবর্তন করেনি। একটা বিদেশি আসতে পারে নতুন, সেরকমই শোনা গিয়েছে, বাকি কিন্তু আর বড়সড় কোনো চেঞ্জ হচ্ছে না। যদিও হাবাস টিমটার টেকনিক্যাল ডিরেক্টর যেহেতু ছিল, টিমটার ব্যাপারে সে জানে, এবং বেশিরভাগ প্লেয়ার রিক্রুটের ক্ষেত্রে হয়তো হাবাসেরও ভূমিকা কিছুটা হলেও থাকবে। তো ব্যাপারটা হচ্ছে এবার অ্যান্টোনিও লোপেজ হাবাস জুয়ান ফেরান্দোর থেকে কোন জায়গায় আলাদা। তো অনেকেই বলে হাবাস মাঝে মধ্যে ডিফেন্সিভ ফুটবল খেলায় বা কিছুটা বোরিং ফুটবল খেলায়, অনেকের এরকম মতামত থাকে। তবে সত্যি বলতে কি, আমার পার্সোনালি মনে হয় একজন কোচের কিন্তু সবসময় ফ্লেক্সিবল হওয়াটা জরুরি, সময় অনুযায়ী স্ট্র্যাটেজি ঠিক করে নেওয়াটা। যেই জায়গায় জুয়ান ফেরান্দো কিছুটা ব্যর্থ, জুয়ানের যেরকম প্ল্যান বি বা প্ল্যান সি সেরকম কিছু দেখা যেত না, সেরকমই জুয়ান ফেরান্দো কিন্তু মরশুমের শুরু থেকে যে স্ট্র্যাটেজি ভেবে নিয়েছিল সেই স্ট্র্যাটেজিতেই গোটা মরশুম খেলিয়ে গিয়েছে। যে 3 ডিফেন্সের স্ট্র্যাটেজি, ওই 3-5-2 ওই ফরমেশনটা মরশুমের শুরু থেকে কিন্তু লাস্ট অব্দি টিম যখন ডিফেন্সিভলি খুবই খারাপ খেলছে তখনও সেই ফরমেশনেই কন্টিনিউ করেছে। এবার দেখো, পার্সোনালি আমার মনে হয় জুয়ান যে 3-5-2 ফরমেশনটাই খেলাচ্ছিল, ওই ফরমেশনটা কিন্তু মোহনবাগান যেরকম দল বানিয়েছিল সেই অনুযায়ী পারফেক্ট ফরমেশন ছিল, এবং হয়তো ওই ফরমেশনে খেলাবে ভেবেই জুয়ান ফেরান্দো টিমটা সেভাবে তৈরি করেছিল, দুটো ফরেন স্ট্রাইকার নিয়ে এসেছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে, মানে তোমার 3 ডিফেন্সে খেলতে গেলে লেফট উইং ব্যাক আর রাইট উইং ব্যাকে দুটো এমন প্লেয়ার দরকার যারা কন্টিনিউয়াসলি অ্যাটাকে এবং ডিফেন্সে সাহায্য করতে পারে। এবার ডান দিকে সেটা করার জন্য আশিস রাই বা মানভীর বলতে পারো ঠিকঠাক চয়েস ছিল। লেফট উইং ব্যাকে করার জন্য চয়েস ছিল আশিক কুরুনিয়ান, সেও পারফেক্ট চয়েস ছিল। ব্যাঙ্গালোর তো থাকার সময় লেফট ব্যাক খেলেছে, মেনলি লেফট উইঙ্গার, তো সেই কাজটা আশিকও ভালোভাবে করে দিতে পারতো। বাট আইএসএল শুরুর আগে আশিকের চোট লাগে, এবং সেই জায়গায় লেফট উইং ব্যাকে চয়েস হয়ে কে লিস্টন কোলাসো, যার হয়তো ডিফেন্সিভ এবিলিটি অতটা ভালো না। সেই জায়গায় মোহনবাগানের একটু সমস্যা হচ্ছিল, বেশিরভাগ অ্যাটাকে কিন্তু মোহনবাগান বাঁ দিকের সাইডে দিয়ে কনসেন্ট্রেট করছিল, যেখানে অবশ্যই লিস্টনকে দোষ দেওয়া যাবে না, তার যতটা এবিলিটি সে চেষ্টা করে গিয়েছে ওখান দিয়ে। দেন ডিফেন্সের কথা বললে, সেখানে আনোয়ার আলী যতদিন ছিল সে কিন্তু তাও ডিফেন্সটাকে মজবুত রেখেছিল। বাট আনোয়ার ছিটকে যাবার পর থেকে কিন্তু ডিফেন্সটা পুরোপুরি একদম উইক হয়ে যায়, যেখানে হেক্টর ইউসতে আনোয়ারের পাশে একরকম খেলছিল, আনোয়ার চলে যাওয়ার পর তার ফর্ম ডাউন হয়, এবং সুবাসিস বা ব্র্যান্ডন হ্যামিল তারাও সেই জায়গাটায় ম্যানেজ করতে পারছিল না। ফলে সেই জায়গায় মোহনবাগানের ডিফেন্স ওয়ার্ক করছিল না, এবং সেখানে কিন্তু জুয়ানের 4 ডিফেন্সে চলে যাওয়া উচিত ছিল, বাট সেটা কিন্তু জুয়ান লাস্ট অব্দি যায়নি, 3 ডিফেন্সে গিয়েছে, এবং সেই জায়গায় মোহনবাগান গোল করতে না পারলেও গোল খেয়ে গিয়েছে। কারণ আলটিমেটলি আপফ্রন্টের যে দুটো বড় নামের স্ট্রাইকারকে আনা হয়েছিল তারাও ক্লিক করেনি, তারাও গোল করতে পারছিল না। ফলে মেবি জুয়ানের যে 4 ডিফেন্সে যাওয়াটা উচিত ছিল, স্ট্র্যাটেজি চেঞ্জ করা উচিত ছিল, সেটাও জুয়ান হয়তো করেনি। লাস্ট ইয়ার কিন্তু জুয়ান সেটা করেছিল, টিমকে কিন্তু পুরো ডিফেন্সিভ ফুটবল খেলাচ্ছিল, কাউকে চলে যাবার পর থেকে মানে স্ট্র্যাটেজি চেঞ্জ করেছিল। এই ইয়ার কিন্তু জুয়ান সেটা করেনি, যেই কারণে মোহনবাগানের কিন্তু লাস্টের দিকে অনেক ম্যাচ হারতে হয়েছে। মিনিমাম ম্যাচগুলো হয়তো ড্র করা যেত যদি জুয়ান একটু ডিফেন্সিভ মাইন্ডসেট নিয়ে নামতো, এবং তার সঙ্গে সঙ্গে প্রপার একজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার না থাকা সেটাও মোহনবাগানকে ভালো রকম ভুগিয়েছে। এবার সেই জায়গাতে যদি হাবাসের কথা বলি, হাবাস কিন্তু এই ব্যাপারগুলো দেখে। হাবাসকে আমরা সময় অনুযায়ী বা অপোনেন্ট অনুযায়ী অনেক রকম স্ট্র্যাটেজিতে খেলাতে দেখি, কখনোই একটা প্ল্যানে স্টিক থাকে না, কখনো 4-4-2 বা 4-2-3-1, ইভেন 3-5-2 সেটাও হাবাসকে আমরা খেলাতে দেখেছি।
তো সেই জায়গাতে বেটার স্ট্র্যাটেজির আমরা আশা করতে পারি, যে প্লেয়ারগুলো আছে তাদেরকে বেটার ইউজ করার আশা করতে পারি, এবং ডিফেন্সিভ কম্প্যাক্টনেস আমরা দেখতে পেতে পারি। কারণ ব্যাপার হচ্ছে হাবাসের একটা মেন মন্ত্র হচ্ছে তুমি যেখানকারই প্লেয়ার হও না কেন তোমাকে দরকারে এসে ডিফেন্স করতে হবে। তুমি স্ট্রাইকার হলেও দরকারে তোমাকে নেবে ডিফেন্স করতে হবে, এবং কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলার দিকে হাবাস বেশি নজর দিতে পারে। এবার সেই জায়গায় কি কামিংস বা সাদিকুর মতো প্লেয়াররা নেবে এসে ডিফেন্স করতে পারবে? এবার আইএসএল এর প্রথমভাবে তাদের যা ফিটনেস দেখেছিলাম, দেখে চাপ মনে হচ্ছিল, তবে সেখানেই হাবাস কিন্তু দুবেলা করে অনুশীলন করাচ্ছে, পুরোপুরি ফিজিক্যাল ট্রেনিংয়ে জোর দিচ্ছে একটা বেলা। তো আশা তো করা যায় যে প্লেয়ারদের ফিজিক্যাল কন্ডিশন বেটার থাকবে। সত্যি বলতে কি কামিংস যে মানে ম্যাচ খেলার পরই রাত্রিবেলা চলে যাচ্ছিল থাইল্যান্ড, এবং তার যে মানে একটা ফিজিক্যালি আনফিট মনে হচ্ছিল তাকে দেখে, সেই জিনিসগুলো কিন্তু হাবাস শুধরে দিতে পারে। যদি কামিংস পুরোপুরি ফিট থাকে সেক্ষেত্রেও হয়তো আমরা ডিফারেন্ট লেভেলের কামিংসকে আইএসএল এর সেকেন্ড হাফে দেখতে পেতে পারি। যদিও এটা অনেক দিনই আশা করছি, সুপার কাপেও আশা করেছিলাম, সেটা হয়নি। এবার দেখা যাক হাবাসের আন্ডারে এসে সেই চেঞ্জটা হয় কিনা। তবে হতে পারে যে কামিংসের থেকে হয়তো সাদিকু হাবাসের স্ট্র্যাটেজিতে বেশি গুরুত্ব পাচ্ছে। এবার নর্মালি ইন্ডিয়ান প্লেয়ার কিন্তু মোহনবাগানের কাছে যথেষ্ট ভালো লেভেলের আছে, সেই জায়গায় হাবাস এমন দুজন উইঙ্গারকে প্রেফার করবে যাদের স্পিড ভালো, গিয়ে গোল করতে পারে। তো সেখানে হাবাস যখন লাস্ট ছিল তখন মানভীর সিং আর লিস্টন কোলাসকে প্রেফার করতো। মানভীর এবারেও প্রেফারেন্স পাবে। লিস্টন আই থিঙ্ক প্রথম দুদিকে দুটো ম্যাচ তো খেলতে পারবে না ব্যান থাকার জন্য, সেখানে কিন্তু কিয়ান নাসিরি তার উপর হাবাস কিন্তু ভরসা করতে পারে। ওই টাইপের প্লেয়ার কিন্তু হাবাস পছন্দ করে যাদের স্পিডটা ভালো, কাউন্টারে গিয়ে গোল করে আসতে পারে। এবং ডিফেন্সে হয়তো আনোয়ার পুরোপুরি ফিট হয়ে গেলে আমরা হয়তো হেক্টোরিউসে আনোয়ার আলী সেই জুটিটাকেই বেশি খেলতে দেখবো। লেফট ব্যাক হিসেবে সুভাশিস বোস, রাইট ব্যাক হিসেবে আশিস রাই, তাদেরকেই হয়তো হাবাস প্রেফারেন্স দেবে। বাকি মিডফিল্ডের কথা বললে সেখানে নর্মালি হাবাস কোন ফরমেশনে যায় সেটা দেখার, 4-4-2 নাকি 4-2-3-1 এই টাইপের ফরমেশনে যায়। যদি 4-2-3-1 এই ফরমেশনেও হাবাস যায়, সেখানে দুজন যে সেন্ট্রাল মিডফিল্ডার থাকে সেই জায়গায় কিন্তু হাবাস হয়তো একজন ডিফেন্সিভ মিডফিল্ডারকে প্রেফার করবে, এবং সেটাই হয়তো মোহনবাগানের নতুন সাইনিং হতে পারে। হাবাসের স্ট্র্যাটেজি অনুযায়ী দেখতে গেলে নতুন বিদেশি হয়তো ওই জায়গাতেই আসতে পারে, মানে একজন প্রপার সিডিএম, তার পাশে কিন্তু আর একজন সেন্ট্রাল মিডফিল্ডার অনুরোধ থাপা হবে, এবং দেন নম্বর 10 রোলটা কিন্তু শাহালও প্লে করতে পারে। যদি একটা ভালো কোয়ালিটির বিদেশি মিডফিল্ডার থাকে তাহলে কিন্তু বাকি দুজন মিডফিল্ডার ইন্ডিয়ান লাগিয়েও কিন্তু মোহনবাগানের মিডফিল্ড স্ট্রং হয়ে যেতে পারে, মানে একটা ফরেন সিডিএম, তার পাশে থাপা, দেন নম্বর 10 রোলে শাহাল, অথবা হুগো বুমো ওই জায়গাটায় খেলতে পারে। এবার নতুন বিদেশি সিডিএম এলে কার জায়গায় আসবে সেটা একটা দেখার বিষয়। তবে যদি বুমো চলে যায় সেখানে কিন্তু শাহালি ওই নম্বর 10 রোলটায় মেন প্রেফারেন্স পাবে, এবং দরকারে ওই জায়গাটায় দিমিত্রি পেত্রাতোসও খেলতে পারে। তবে নতুন বিদেশি মিডফিল্ডার এলে যে সে ডার্বিতে খেলবে সেটার চান্স খুবই কম। তো হতে পারে যে ডার্বিতে কিন্তু এই সিডিএম এর জায়গাটায় দীপক তাঙ্গাড়িকে অ্যান্টোনিও লোপেজ হাবাস ইউজ করতে পারে। বাকি স্ট্রাইকারের কথা বললে সেখানে যদি মানে সিঙ্গেল স্ট্রাইকারে খেলে সেখানে পেত্রাতোসকেও খেলাতে পারে, দুটো উইংয়ে কিয়ান এবং মানভীরকে রেখে, যদি সাদিকু আর কামিংস পারফর্ম না করে সেই জায়গায়। আর অথবা কিন্তু ডবল স্ট্রাইকারে গেলে হয়তো পেত্রাতোসের সঙ্গে সাদিকু অথবা কামিংস, যে ভালো করবে তারই দেখার সম্ভাবনা বেশি। তবে আই থিঙ্ক সাদিকু হয়তো হাবাসের আন্ডারে বেশি প্রেফারেন্স পেতে পারে। বাদবাকি কিন্তু এরকমই স্ট্র্যাটেজি নিয়ে হাবাস হয়তো যাবে, যেখানে হাবাস অ্যাকচুয়ালি যেই স্ট্র্যাটেজিতেই খেলাক না কেন, সেটা 4-4-2, 4-2-3-1, 3-5-2, একটা ভালো কোয়ালিটির মিডফিল্ডার মানে বিদেশি মিডফিল্ডার সিডিএম টাইপের প্লেয়ার কিন্তু হাবাসের লাগবে। তো সেই জায়গায় যদি হাবাস প্লেয়ার পেয়ে যায়, সেই জায়গায় যদি প্লেয়ার আনে, মোহনবাগান টিম কিন্তু হাবাসের আন্ডারে ভালো করবে, এটা আশা করা যেতেই পারে। বাকি কলকাতা ডার্বির কথা বললে সেখানে আমার পার্সোনালি মনে হয় মোহনবাগান কিন্তু এরকম লাইনআপ নিয়ে যেতে পারে। যদি 4-2-3-1 এই টাইপের ফরমেশনে যায় সেখানে গোলে স্টার্ট করবে বিশাল কায়েত, 4 ডিফেন্স হতে পারে সুভাশিস বোস, হেক্টোরিউসে, ব্র্যান্ডন হ্যামিল এবং তার সঙ্গে আশিস রাই। আমি জানি না যে আনোয়ার এত বড় একটা চোট কাটিয়ে এসে একদম ডার্বির মধ্যে ম্যাচে শুরু থেকে স্টার্ট করবে কিনা, তাই আনোয়ারকে রাখছি না। তবে আনোয়ার এলে কিন্তু হ্যামিলের জায়গাতে আসতেও পারে। দেন দুজন সেন্ট্রাল মিডফিল্ডার হতে পারে দীপক তাংড়ি, তার সঙ্গে অনুরোধ থাপা। যদি 4-2-3-1 সেই ফরমেশনে যায় সেক্ষেত্রে নম্বর 10 রোলে শাহাল অথবা হুগো, বাঁদিকের উইং থেকে কিয়ান নাসিরি, ডান দিকের উইং থেকে মানভীর সিং এবং আপফ্রন্টের স্ট্রাইকার দিমিত্রি পেত্রাতোস, এটা একটা স্ট্র্যাটেজি হতে পারে। আর যদি 4-4-2 এই ফরমেশনে যায় সেক্ষেত্রে কিন্তু নর্মাল ডিফেন্স লাইন সেম রেখে সিডিএম রোলে দীপক তাংড়ি, তার পাশে হয়তো অনুরোধ থাপা, দুটো উইং দিয়ে সেম কিয়ান নাসিরি এবং মানভীর সিং, এবং আপফ্রন্টে সেক্ষেত্রে দুটো স্ট্রাইকার কিন্তু খেলতে পারে দিমিত্রি পেত্রাতোস, তার সঙ্গে হয়তো আর্মান্দো সাদিকু। এই টাইপের ফরমেশনে কিন্তু কলকাতা ডার্বিতে অ্যান্টোনিও লোপেজ হাবাস মোহনবাগান টিমকে নামাতে পারে, এবং আশা তো করা যায় মোহনবাগান হাবাসের আন্ডারে বেটার ফুটবল খেলবে, ফিজিক্যাল কন্ডিশন প্লেয়ারদের বেটার থাকবে, ডিফেন্সিভলি বেটার করবে। তো বাকি তোমরা এই হাবাসের টিম থেকে কি এক্সপেক্ট করছো কমেন্টে জানিও। তো গাইস ব্যাস এই আলোচনাগুলো এই ভিডিওতে করার ছিল। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।